ভাই যারা আসছেন তারা সঠিক সময়ে আসছেন। আর আমরা আরও এক্সপেক্ট করেছিলাম আমাদের পার্টিসিপেশনটা, অ্যারেঞ্জমেন্টও আপনি দেখতে পাচ্ছেন সেরকমই ছিল, কিন্তু এক্সপেক্ট করেছি কিন্তু সেইভাবে কাজটা করি। যেমন আমি ওই যে মেসেজটা দিছি ওইটুক দিয়ে আমি চুপ করে না, নিজে থেকে একটা ফোনও করতে পারি। এত চাইলে 160 ঘন্টা কেউ যদি চায় ওভারটাইম করতে চায় তাহলে করতে পারে, কোনো সমস্যা নাই। আমি করি না, কিন্তু কেউ যদি চায় তাহলে করতে পারে, এটা একটা সুবিধা। কেউ যদি হেলথের কাজ করার পাশাপাশি যদি কোনো পড়াশোনা করতে চায়, ধরেন আপনি কোনো মাস্টার্স করবেন, কিছু করলেন, তো খুবই সুবিধা। কারণ আপনি শিফট রাতেও পাবেন, দিনেও পাবেন, যেই সময় আপনি শিফট পাইতে চান সেই সময় পাবেন। আপনার সিক আওয়ার, তারপর ফ্যামিলি লিভ আওয়ার টাওয়ার, এগুলো প্রচুর জমে, খুব ভালো বেনিফিট দেয় ওরা, তো এগুলো বিরাট সুবিধা। আরেকটা যেটা সুবিধা সেটা হচ্ছে গ্রোথ। যেমন আমাদের RUH এর যে আমার যে ম্যানেজার লিন্ডা, ও হচ্ছে, আমি যতটুকু জানি, যতটুকু আগে হাউসকিপারই ছিল প্রায় 13 বছর মনে হয়, তারপর কোনো একটা কোর্স করে এখন সে হাউসকিপিং এর ম্যানেজার হয়ে গেছে। আমি জানি না যে আল্লাহ জানে ও কত স্যালারি পায়, যাই হোক, কারো স্যালারি নিয়ে চিন্তা করা ঠিক না। তো এই হচ্ছে ব্যাপার। তো এই গ্রোথের অনেক সুবিধা আছে। আমি আরেকজনকে চিনি, সেও ক্যানাডিয়ান, সে হচ্ছে আমার সাথে কাজ করে কলিগের মা। সে আগে হাউসকিপিং এ ছিল, তারপর সে ফুড সার্ভিসে গেছে, তারপর সে কিছু কোর্স করে এখন হচ্ছে হেলথ অথরিটি একজন ডিরেক্টর। আচ্ছা, তার মানে চিন্তা করেন যে কোত্থেকে কই উঠছে। এটা বাংলাদেশে সম্ভব নয়, কিন্তু এখানে আসলে হয়। এটা হচ্ছে গিয়ে বলা যায় যে ট্র্যাডিশন। শুরু করার সময় যেভাবে একটা ডেফিনেশন দিয়ে শুরু করতে হয়, সেজন্য রিজুমি কি জিনিস সেটা আমরা সবাই জানি, এটা বলার কিছু নেই। যাই হোক, রিজুমি যেহেতু আপনার ফার্স্ট ইমপ্রেশন, এটা দিয়ে আপনার শুরু হবে, তাই রিজুমিটা আসলে যেভাবে করে, কারণ কানাডার রিজুমি ফরম্যাট বাংলাদেশের যে ভাই এখানে লিঙ্কডিন খুলে ফেলেন আজকেই, এটা খুবই কাজের জিনিস। অবজেক্টিভ থাকতে হবে, অবজেক্টিভ না থাকলেও হয়, বাদ দেওয়া যায়। এটা জাস্ট হচ্ছে কিছুটা রাইট আপ যে আপনি কি চাইতেছেন, স্কিলস, তারপর আপনি কি কি এক্সপিরিয়েন্স আপনি আছে, আপনি কি মানে আপনি কোন জব করছেন সেগুলো, আর হচ্ছে কোয়ালিফিকেশন। একেবারে খুবই সিম্পল, খুবই স্ট্রেট। প্রেফারেবলি 1 পেজ, কারোর জন্য হয়তো বড় 2 পেজ হতে পারে। এখন কি দেয়া যাবে না, বাংলাদেশে আমরা যে জিনিসগুলো দেই, আমরা ফটো দেই, একটা ছবি এখানে দিয়ে রাখি, পাসপোর্ট সাইজে সুন্দর। এছাড়া আমরা পার্সোনাল ইনফরমেশন দিই, আমার হাইট কত, ওয়েট কত, আমি বুকের ছাতি কত, এগুলো দিই, তো সেটা এখানে দেওয়া যাবে না। ডেট অফ বার্থ, এটা এখানে দেওয়া যাবে না। ডেট অফ বার্থ আমরা দেই, কোন সালে কোন দিন জন্মাইছি। হবিসও আমরা দেই, আমি পাহাড়ে উঠি বা গান গাই বা কি করি, আমার কি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে, সেটাও দেওয়া যাবে না। প্যারেন্ট ইনফরমেশন, বাবা মার নাম, এটাও দেওয়া যাবে না। রিলিজন, রেস, এটা তো একেবারে মাস্ট, তো দেওয়া যাবেই না, এটাতে কোনো কথাই নাই। আপনি মুসলিম নাকি আপনি কি, ওটা দেওয়া যাবে না। কারণ রেসেরটা আপনার অনেক জায়গাতেই থাকবে, এমনিতেই থাকবে। ওরকম আপনি কি ভিজিবল মাইনরিটি, যেমন আমরা ভিজিবল মাইনরিটি, আমরা সাউথ এশিয়ান, এটা অনেকে জানে না, আমি এমনি দিয়ে, আমিও জানতাম না, রিসেন্টলি জানছি। আবার আপনি কি মেটি নাকি কি, এটা থাকে, যাই হোক, ওইটা অন্য হিসাব। আননেসেসারি এক্সপিরিয়েন্সেস অ্যান্ড কোয়ালিফিকেশনস, যেটা আপনার এই জবের সাথে যায় না, ওগুলো কিছু দেওয়ারই দরকার নাই। কারণ আপনাকে রিজিউমি ছোট রাখতে হবে, যত ছোট তত ভালো, স্পেশালি আমাদের এই হেলথের ক্ষেত্রে। হ্যাঁ ভাইয়া, একটা কথা আছে, যেমন আমার নামের ক্ষেত্রে রিলিজিয়নটা তো মানা করলেন, কিন্তু আমার নামটা দেখলে তো ওইটা তো সমস্যা নেই, নাম তো আপনার নামই, নামে এখন মোহাম্মদ থাকতে পারে, ইসলাম থাকতে পারে, ওটা ব্যাপার না। এটা আলাদা করে রিলিজিয়ন আমাদের বাংলাদেশে দিয়ে দিই না, সুন্নি। ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরেন ইন্ডিডে, আচ্ছা আমি একটা ঘটনা বলি, এক RCICর সাথে আমার কথা হয়েছিল। তো এক RCIC দেখছিল যে সেই ইউকুনে না কই জানি একজন এমপ্লয়ার, সে 5 জন লোক নিবে, 5 জন ফরেন ওয়ার্কার নিবে। তো যেহেতু এই RCIC আমার পরিচিত, সে তো ছুক করে, ফরেন ওয়ার্কার যদি একটা পায় আর কি ওদের কাছে আনতে পারে তাহলে তো যে ভালো। তখন সেই ওই লোককে ফোন দিছে, ফোন দিয়ে বলছে, দেখো তোমার কি অবস্থা, তোমার তো 5 জন লোক লাগবে, আমি RCIC, আমি হয়তো কিছু আমার কিছু ক্লায়েন্ট আমি দিতে পারি। তখন ওই লোক বলছে যে আমি তো আর জবগুলো এখন আর নাই, অনলাইনে নাই, আমি সরাই ফেলছি। তখন জিজ্ঞাসা করছে কেন সরাই ফেলছি, তখন এই লোক বলতেছে এই জব দেওয়ার পরে সে নাকি 2.5 লাখের মতো সিভি পাইছে। মানে জব অনলাইনে দেওয়ার পর 2.5 লাখ বা 3 লাখের মতো সে সিভি পাইছে। সমস্যা হচ্ছে এই সিভিগুলো বেশিরভাগই আসে যে বাংলাদেশ পাকিস্তানের মতো জায়গা থেকে, বুঝছেন, এরা ধাম করে অ্যাপ্লাই করতে থাকে, যেহেতু জব ব্যাংকে গেছে ধাম করে অ্যাপ্লাই করতে থাকে। সে এত বেশি ঘাবড়ায় গেছে, এত রিজিউমি দেখে, এত সিভি দেখে, যে সে আর জবই রাখে নাই, জব সে অন্যভাবে অথবা ই করবে, হায়ার করবে। তো এটা একটা বিষয় যে এখন কানাডার যে অবস্থা, যে আমার যেটা ধারণা, যেমন কোনো একটা জব সার্কুলার যখন যায়,
ধরেন তখন হয়তোবা ওইটার জন্য হয়তোবা কয়েক হাজার হয়তো আপনার রিজিউমি করতে পারে। এখন এদের কি এত সময় আছে যে এটা বসে বসে দেখবে? এরা এটা বসে বসে কোনো পার্সনকে বসে বসে এত রিজিউমি এরা দেখবে না, এটা বাংলাদেশ না। তো ওরা যেগুলো করে ওরা এই সফটওয়্যারগুলো ইউজ করে। আরো কিছু সফটওয়্যার আছে, আমি মোটামুটি 10টার নাম পাইছি, আমি এখানে 6টার মতো দিছি। এই সফটওয়্যারগুলাই আপনার ওই রিজিউমি, ধরেন আপনার 10,000 রিজিউমি থেকে সে বেস্ট যে রিজিউমিগুলা জব সার্কুলারের সাথে যায় সেরকম হয়তো 100টাতে সে নিয়ে আসবে। 100টা নিয়ে এসে সে এমপ্লয়ারের সামনে ফেলবে। তখন এমপ্লয়ার হচ্ছে কি কাকে কাকে ইন্টারভিউ কল দিবে, তখন সে 3 মাস আগে না 3-4 মাস আগে প্রোগ্রাম হয়েছিল, ওখানে মনে হয় এই আপা ছিল আর একজন ওই রেজা ভাই ছিল, এই দুজন ছিল। আপনাদের কাছে হয়তো বা রিপিট হবে, তাও আমি বলি আমার অভিজ্ঞতাটা, মানে আমার সেটেলমেন্টটা এখানে এসে যেটা হয়েছে। দেশে তো পরিচয়ের সময় বললাম যে 10 বছর ভেটেরিনারিয়ান হিসেবে কাজ করছি। তো আমার জানা মতো এখানে অনেক ভাইরা অনেক স্ট্রং ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছে। আসার পর যেটা হয় আসলে একটু হতাশায় পড়তে হয়। তো আমাকেও ওই রকমই একটু হতাশায় পড়তে হয়েছে। দেন কাজ শুরু করছিলাম সুপার স্টোর দিয়ে, ওখানে ক্যাশিয়ার হিসেবে জব করছি, দেন কমিশনারিজে। ইন দ্য মিন টাইম একটা প্রোগ্রামে, বাংলাদেশিদের একটা প্রোগ্রামে একজন বাংলাদেশি ভাইয়ের সাথে পরিচয়। ওর নাম ছিল নাজিব ভাই, খুবই ভালো মানুষ। তো ওই ভাই আমাকে পরামর্শ দিল যে তুমি হেলথ একটা কোর্স করো 6 মান্থের, আমি এই প্রফেশনে জব করি, তুমি এটা করলে তুমি চাকরি পাবা। তো ওনার পরামর্শে আমি সাসকাচুয়ান পলিটেকনিক থেকে কোর্সটা করি। কোর্সটা করার পরে আমার চাকরি হয়ে গেছে আল্লাহর ইচ্ছা হেলথি। তো উনি এখন আমার কথা হলো যে উনি আমাকে কি হেল্পটা করছে আর আমরা আপনাদের কি হেল্পটা করতে পারি। তো উনি আমাকে যে হেল্পটা করছে আমরা ওই রকম হেল্পগুলোই করতে পারবো হয়তো, বা এর বেশি কিছু তো আসলে করা সম্ভব না। উনি আমাকে হেল্প করছে বিভিন্ন সময় ইনফরমেশন দিয়ে। এর ভিতরে একটা ইনফরমেশন ছিল, উনি ফার্স্ট বলছিল যে এই কোর্স করলে তোমার চাকরি হবে, অনেকগুলো কোর্স আছে সবগুলোতে চাকরি নেই, এইটা চাকরি হবে, এই একটা ভালো উনি আমাকে ইনফরমেশন দিয়েছিল। সেকেন্ড ইনফরমেশন, ওনার নাম্বারটা আমি নেওয়াতে মাঝে মাঝে ওনার সাথে আমার মেসেজিং হইতো যে রিকোয়ারমেন্টগুলো অনেক সময় বোঝা যায় না। যেরকম সাসকাচুয়ান পলিটেকনিকে আইএলটিএসে 6.5 লাগে এই কোর্সটা করতে, ইন্ডিভিজুয়াল মনে হয় 6 লাগে এরকমের। তো অনেকের পক্ষে 6.5 তোলা ইজি, অনেকের পক্ষে আবার একটু কম ইজি। আবার আইএলটিএস দিতে লাগে $300 মতো খরচ। এবার আবার আরেকটা জিনিস আছে, সেটা হলো ক্যাল না ডুওলিঙ্গো, ওইটা মাত্র $35 এবং ইজি, যেটা 105 লাগে, যেটা তোলাটা অনেক। এখন 110 আর হচ্ছে দাম এখন টাকাও বেশি, 135 এরকম। ও আচ্ছা, কিন্তু তারপর আইএলটিএস হচ্ছে তো কম। হ্যাঁ সাসকাচুয়ান পলিটেকনিকে এখন আমাকে সাবজেক্ট হয় না, শুধুমাত্র যেগুলোতে লেখা থাকে না যে আইএলটিএস লাগবে সেগুলোতে আইএলটিএস লাগবে, কিন্তু এমটিডিআর এখানে লাগবে না, এখানে ডুওলিঙ্গো 110। এখন ওই ভাই আমাকে যে উপকারটা করলো, ওই নাজিব ভাই আমাকে বলে দিল যে তোমার আইএলটিএস হচ্ছে এইটা ইজি, এটা তুমি করে ইজিতে ইন হতে পারবা। এই উপকারটা উনি করতে পারলো আমাকে। আরও যে উপকার করলো, আমার এটা ছিল প্র্যাকটিকাম বেস। নর্মালি প্র্যাকটিকাম বলতে 6 মান্থ কোর্সের পরে 1.5 মাস আমি হসপিটালে কাজ করি। তো আমার জানা মতে আমার পরিচিত যারা করছে, যখন কোর্স শেষ তারপরের দিনই চাকরি ওই হসপিটালেই নিয়ে নিছে। তো আমার ক্ষেত্রে যেটা হলো যে কয়েকদিন দেরি হচ্ছিল, সেন্ট পলের ওদের লোক নিতে 10-15 দিন দেরি হচ্ছিল। তো নাজিব ভাই ছিল যে আরিউএসি, উনি আমাকে বললো যে তোমার 10-15 দিন ওয়েট করতে হবে না, তোমার রেজিউমেটা পাঠিয়ে দাও, আমার ম্যানেজারকে আমার বলা আছে। তো আমি পাঠিয়ে দিচ্ছি, 3 দিনের মাথায় আরিউএসে জব হয়ে গেছে আমার, ওনার সাথে একসাথেই আমি জব করতে পারছি। তো এই যে উপকারটা উনি আমাকে করছে, আমরা সেম হয়তো এতটুকু উপকারই করতে পারবো যদি আপনাদের প্রয়োজন হয় এই টাইপের। নজরুল ভাই একটা ব্যাপার, এটার মানে ধরেন স্যালারি রেঞ্জটা কত, মানে আপনার ওয়েজ? স্যালারি এখন $24 আওয়ারলি এখন, আর এটা হলো ইভিনিং এবং নাইট শিফটে আরো $2.5 করে বেশি, আর শনি রোববার ইভিনিং নাইট শিফটে $5 আরো বেশি। তো তাতে প্রায় আপনার কত? হ্যাঁ, তাহলে আপনি চিন্তা করেন যে 6 মাসের একটা অনলাইন কোর্স করে, তাও আবার খুব বেশি না, এটা অনলাইন মানে রেকর্ডেড কোর্স, মানে আপনার সরাসরি লাইভ ক্লাস করতে হয় না, যখন ইচ্ছা তখন ঢুকবেন, স্লাইড দেখবেন, কোর্স করবেন, এভাবে করবেন। এটা অনেক অনেক ভালো একটা অফার আসলে। এক্সামটা আরো 1 সপ্তাহ টাইম দেয়, ওই 1 সপ্তাহের ভিতরে আপনার যে কোনো একটা দিন আপনি আগে মেইল করে রাখবেন ওদের যে এই সময় আমি এক্সাম দিব অনলাইনে, ক্লোজ ডোর বলে আপনার রুমটা বন্ধ করে আপনি ল্যাপটপে একা একা এক্সাম দিতে হবে।
কিন্তু এটা আপনাকে কি- ওদের আগে মেসেজ করতে হবে যে আমি অমুক দিন অমুক MCQ সময়। আছে? না, university-টা? এমসিকিউ সবই এমসিকিউ এবং ইজি যেতে হয় না, আপনি বাসায় বসে এক্সাম দিবেন, বাট ওদেরকে ইমেল করতে হবে সার্চ করে থেকে, হ্যাঁ সার্চ করে থেকে, হ্যাঁ সার্চ করে থেকে। কোর্সটার নাম ছিল মেডিকেল ডিভাইস রিপ্রসেস টেকনিশিয়ান। এখানে কাজ হলো যে মূলত মেডিকেলের যে অপারেশনগুলো হয় ওই অনেক ভ্যালুয়েবল তো ইকুইপমেন্ট ওইগুলাকে আবার রিপ্রসেস করা। এখানে 3টা ডিপার্টমেন্ট আছে। আমি যেটাই করি এটা হলো কেস কার্ড। তো কেস কার্ডে আমার কাজ হলো যে আমার মাথার উপর অনেকগুলো অপারেশন থিয়েটার, ওখানে ডাক্তারদের যে জিনিসগুলো লাগে লাইক আপনার করে হ্যাঁ ওইগুলো দৌড়ঝাঁপ করে নিয়ে আবার ওদেরকে পৌঁছাতে হয়, এটাই কাজ মূলত। আবার এটাই না মানে একটা অপারেশনের যে জিনিসগুলো লাগে ওটা আমাদেরকে আগে পাঠিয়ে দেয়, ওই লিস্ট অনুসারে আমরা করে। না আমার কাছে কঠিন মনে হয় না, ইজি। এবং এই কাজটা ম্যাক্সিমামই ফিমেলরাই আমাদের সাথে, আমার কাছে মনে হয়েছে যে 80% ফিমেলরাই করে, মেলরা খুব কমই করে। আচ্ছা রোশন ভাই আরেকটা প্রশ্ন, এইটাতে তো যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড না তো তাদের Science লাগে না। ঢোকার ব্যাপারটা কি এই যে লাগে না নাকি? জাস্ট একটা background লাগে না। উদাহরণ দিই, গেল সেমিনারে এই আপার তার হাজবেন্ড আসছিল, তো আমার কথা শুনেই মনে হয় ওনারাও অ্যাপ্লাই করছে। তো ওনার হাজবেন্ডের ক্লাস মনে হয় অক্টোবর থেকে শুরু হবে। তার তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড এসএসসি সায়েন্স বাট হচ্ছে সায়েন্স না আচ্ছা। আইএলটিএস ব্যাপারটা কি একাডেমিকটা আমাদেরকে নিতে হবে? একাডেমিকটা তবে আইএলটিএস হচ্ছে এরা ডুওলিঙ্গো অ্যালাউ করে, তো ডুওলিঙ্গোটা অনেক ইজি, 1 ঘন্টা একটা এক্সাম। কম্পিউটার বেসড। আর আপনারা এখানে যদি এরকম সিসিএল কোর্স করেন সেটা তো চাকরি হওয়ার এখানে আর একটু ভালোই জিনিস আছে। একটু বলে রাখি, এখানে আমার জন্য যেটা সুবিধা, আমি যদি এখন বড় একটা কোর্স করি, আমি এখন ভেটেরিনারি লাইসেন্সিং নিয়ে ট্রাই করতেছি। আল্লাহ না করুক যদি এটা কোনোভাবে ফল না পারি, দেন আমার সেকেন্ড অপশন যেটা আছে, আমার আরেকটা কোর্স আমার পছন্দনীয় কোর্স আছে, সেটা হলো রেসপিরেটরি থেরাপিস্ট। যথেষ্ট ভালো স্যালারি, $45 স্যালারি। এই কোর্সটা যদি আমি করতে যাই, আমি যে 6 মাসে 4টা সাবজেক্ট পড়ছি, এই 4টা সাবজেক্ট আর আমাকে পড়তে হয় না। বা এটা একটা সুবিধা এক। দ্বিতীয় হলো আমার যখন হেলথে একটা আমার আইডি থাকবে, দেন আমার ইন্টারনালি কিন্তু চাকরিটা পাওয়াটা খুব ইজি হবে। তো এই জন্য যারা বড় কোর্স করতে পারেন একবারে খুবই ভালো। যদি বড় কোর্স করতে একটু সময় লাগে বা একটু চিন্তা ভাবনা করেই করবেন, দেন শর্ট একটা কোর্স করতে পারেন। তবে এখানে কথা আছে, বড় কোর্স আবার সব না। যেমন ধরেন সব কিছু একটা আছে চাকরি না। মেডিকেল অ্যাডমিনিস্ট্রেশন, এইটা যদি আপনি হেলথে না ঢুকে যদি সরাসরি করেন, আমার মনে হয় চাকরি পেতে অনেক কষ্ট হবে। বুঝছেন, আপনাকে আগে হেলথে ঢুকতে হবে, ঢুকার পর 6-7 মাস আপনি একটু অভিজ্ঞতা হইলে আপনি যখন ওদের অলরেডি এমপ্লয়ি, হ্যাঁ যদি সিসিএ করা হয় তাহলে সিসিএ তো আপনার তো টাইকে নিবে, কই যাইতে চান, এটা তো অবশ্যই আর আমাদের যে গ্রুপটা আছে, ডিমান্ড। এই গ্রুপটার আরেকটা যদি আপনারা চান ওখানে কোনো কিছু জানার থাকে মেসেজ দিলে, যারা জানে কয়েক ভাই সিনিয়র আছে, বিশেষ করে দাদা তো অনেকদিন ধরেই আছে, প্রায় 10-12 বছর ধরে আছে, দিদি আছে অনেক বছর ধরে হেলথে, ওনারা অ্যান্সার দিবে। জি হ্যাঁ হ্যাঁ ওই গ্রুপটাতেই কয়েকজন সিনিয়র আছে যারা, আমি হেলথে মনে হয় আরো এবার 3 বছর হবে। তো আমার জানা আছে যারা আমারও তাই। আরো সিনিয়র আছে তারা আরো অনেক ভালো জানে, আবার অনেক সময় নতুনরাও ভালো জানে। এই যে আপা বললো যে ওনার হাজবেন্ড, এই এক্সপেরিয়েন্সটু বলতে পারলাম ওইটা নেক্সট এই জন্য আপনাদের জানার থাকলে গ্রুপটাতে সবসময় মেসেজ দিতে পারবেন, এটাই আমার আর ভাই হচ্ছে কম্বাইন্ড এক্স-রে আর রেডিওলজি যে সাবজেক্টগুলো আছে ওগুলা কি রকম হবে? ওগুলা তো অনেক দাদা বলবেন কি ওইটা ডিমান্ড সম্পর্কে? আমার আমার মনে হয় জানা আপু নাই। এই টাইপের বড় কোর্সগুলো যেগুলোতে টাকা বেশি, এইগুলাতে আপনার তখনই ঢোকা উচিত যখন আপনি অলরেডি হেলথের মধ্যে আছেন, নাহলে রিস্ক মানে হয়ে হচ্ছে যাবে। আমার হাজবেন্ডের জন্য আমি জিজ্ঞাসা করতেছিলাম যে ও যদি এটার পরে তারপরে যদি ওটা হ্যাঁ ওটা পরে আগে এটা রিপ্রসেসিং করে আগে ঢুকুক, না এটা ধরেন একটা 3 মাস গেলে তারপর উনি তার যে যদি একটা আইডি হয়, মানে আমাদের সবাই একটা এমপ্লয়মেন্ট আইডি, Employment ID হয়ে যায়, তারপর ওইটা হলে যে কোনো কোর্স করলেই দেন। ওটা হলে ধরেন এই যে বা বললাম যে আপনারা যারা আপনার- ব্যাংকার আছেন, আপনাদের ওখানে আবার ট্যালেন্ট অ্যাড করার জায়গা আছে, হ্যাঁ, talent ওখানে add করার ট্যালেন্ট জায়গা অ্যাড আছে, করে রাখলে দেন ইন্টারনাল ক্যান্ডিডেট হিসাবে আপনি- ওই লাইনে চাকরি হওয়ার পরে চাকরি হওয়ার পর এমনকি ধরেন আপনি ম্যানেজার লেভেলেও চাইতে পারবেন, একটু কষ্ট করলে ম্যানেজার ডিরেক্টর লেভেলেও যাইতে পারবেন। এখানে এই সুবিধাটা আছে। ধরেন আপনি হাউসকিপিং এর বললাম না, আমার যে ম্যানেজার সে পুরো হাউসকিপিং ডিপার্টমেন্টের ম্যানেজার, তার মানে তার আন্ডারে সে প্রায় 450 মতো লোক, মানে আরবিএচে আর কি, যাই হোক অনেক ব্যাপার। তো সে হাউসকিপার ছিল, মানে সে ঢুকছে হাউসকিপার দিয়ে, তারপরে সে একটা কোর্স করছে, কোর্স করে গেছে। আমিও যদি একটা কোর্স করি, আমার যদি তখন ভীষণ থাকে যে আমি একসময় ম্যানেজার লেভেলে যাব, ম্যানেজার হব, তাহলে ওইটার সাথে হয়তো অ্যাডমিন বা হয়তো বা
লিডারশিপ হয়তো আমি কোর্স করতে হবে 8 মাস 9 মাস 1 বছর 2 বছরের কোর্স করতে হবে, তারপর হয়তো আমি ওরকম পাবো, এবং তখন আমাকে ওরা প্রায়োরিটি দিবে। কিন্তু বাইরের কেউ যে ধরেন ঢুকে নাই, সে যদি এই কোর্সটা করে তাহলে তাকে তো প্রায়োরিটি দিবে না, সে হয়তো দেখা গেল কোর্সটা করে তার ইয়ে গেল পাইতে গেল, বুঝছেন ব্যাপারটাই। এবং ওখানে অনেক জায়গায় থাকে যে ইন্টারনাল ক্যান্ডিডেট শুধু অ্যাপ্লাই করতে পারবে, হ্যাঁ, এবং একটা প্রচুর। জায়গায় লেখা থাকে যে আপনি ইন্টারনাল না আপনি বাইরের ক্যান্ডিডেট। না, ওই কোর্সগুলোতে আমি দেখলাম যে সবগুলাতেই 7 লাগবে, তো সবগুলাতেই 7 পাওয়া তো অনেক টাফ হয়ে যায় অনেকে। এসে আবার ওই অল্টারনেটিভ খুঁজবেন যে ক্যালে কিন্তু আবার 70% তোলা ইজি আপনার আইএলটিএস এর ইন্ডিভিজুয়াল 7 এর থেকে। আমার কাছে মনে হয়েছে যে ভাই তো ক্যাল দিচ্ছে, হ্যাঁ, আমি ক্যাল আমি দিচ্ছি। আরো ভেটেরিনারি লাইসেন্সিং এ আমার ইন্ডিভিজুয়াল 7 লাগতো আইএলটিএস এ, বাট ক্যালে লাগতো আবার 70%, ওইটা আবার ইজি হয়েছে। মাশাআল্লাহ সব দিছি, ক্যাল দিছি, আইএলটিএস দিছি, ডুওলিঙ্গো দিছি, কি দিই নাই। কোন ভাবে যে সেট হওয়া যায় এরপর ধরেন পিটি দিছি, হচ্ছে কি অনেক ভালো করছে, এটা হয় অনেক সুবিধা হয়েছে। হ্যাঁ ভাই। আচ্ছা, ধন্যবাদ ভাই বিষয় বলি। আমাদের একটু আলোচনা করেন। নন-টেক যেমন ফাইন্যান্স, তারপরে যে প্রজেক্ট ম্যানেজমেন্ট বা এই টাইপের লোক যারা, এই টাইপের লোক আগে আপনাকে ই করতে হবে, আগে আপনাকে এমপ্লয়মেন্ট ওই যে আইডি নিতে হবে যে কোনো একটা, বুঝতে হবে এটা আমরা তো সেটা ঢোকার যে রাস্তা যে একদম এন্ট্রি লেভেলের কথাই বললো, এটা আসলে হয় কি আমাদের তো মাইন্ড সেট আপ সবার ক্ষেত্রে, আমার ক্ষেত্রেও হয়েছে। আমি তো ভেটেরিনারিয়ান হিসেবে ডাক্তার হিসেবে চাকরি করে আসছি ভাই, এখানে এসে তো সুপার স্টোরে ক্যাশিয়ার ভালো লাগবে না, এটা খুবই স্বাভাবিক। তাও করছি, প্র্যাকটিক্যাল তো তাই, বাস্তবতা তো তাই না, বাস্তবতা তো তাই। তো হয়তোবা আল্লাহ যদি কপালে লিখে থাকে একসময় এখানে অনেক ভালো কিছু, অনেক বাংলাদেশি আছে, এই যে আমাদের আজাদ ভাই আছে, আপনি যাই দেখেন ভালো টাকা ইনকাম করে বাংলাদেশি, অনেক হ্যাঁ, এখানে প্রচুর। ইউনিভার্সিটি প্রফেসর আছে, আমার পরিচিতই অনেকজন আছে বায়োলজিস্ট, অনেকজন ভালো কিছু করতেছে যারা মান্থলি বাংলাদেশি টাকা 30 লক্ষ টাকা ইনকাম করে ট্যাক্স বাদ দিয়ে। এরকমই আমি বাংলাদেশি অন্তত 5 জনকে চিনি যারা প্রথম এরকম সুপার স্টোরে জব কিংবা এরকম এন্ট্রি লেভেল জব দিয়েই শুরু করছে। আমার সাথে পরিচয় করে দিও, আমাদের বাসায় যাবো। একজন হলো যে আমাদের আজাদ ভাই, এই যে একটু আগে নামাজ হ্যাঁ, পড়ে আজাদ আসছে, ভাই, ও আজাদ ভাই তো চিনি। আর একজন আপনার বাড়ির পাশে ওখানে বাড়ি করছে, বলেন? ওই যে এই ভাই। আচ্ছা, আমি আপনাকে আজকে ভাইয়ের বাসায় যাবো রাতে, দেখা করে আসবো। আমার কিছু আমাদের 30,000 ইউনিভার্সিটির ইনকাম জুনিয়র এখন সাতকাছাড় ইউনিভার্সিটি প্রফেসর, আমাদের ইউনিভার্সিটির ওনাকে ভাইয়া বলে জড়া করতে হবে, যাই। আমি জানি না আপনি আসছেন, আমি এমন আসছি 30 লাখ টাকা বাংলাদেশি টাকা ইনকাম করে, হ্যাঁ। আপনি তাহলে আপনি আপনার মতো আসছি। তা আমি তো ধরেন ধৈর্য আসছি, আমি তো অলস, আমার তো ওরকম কোনো ভিশন নাই। আমি মোটামুটি আরসিএস কি করছেন যে আরসিএস এখানে এরকম টাকা, হ্যাঁ, 100%। তাহলে আপনি আবার জিজ্ঞেস করবেন উনি তো সেটা আপনার ক্যাশে বাংলাদেশি। বাড়ি কিনতে পারে, বেশিরভাগ আরসিএস এটাই, আপনার ক্যাশে বাড়ি কেনার। তা আপনি নিজেও তো 30 লাখ টাকা ইনকাম করবেন টুডে টুমরো। না, মাথা খারাপ, আমার কোনো চান্স নেই, আমার ইচ্ছাও নাই, যাই হোক এত দরকার নাই টাকা পয়সা, এই হচ্ছে ব্যাপার। আমি তাহলে দাদা চলে যাই বলছি, দাদা আপনি যাও না। একটু অভিজ্ঞতা শেয়ার করেন। মাসুম ভাই একটু শেয়ার করে না, রেজুমে নিয়েটা আপনি ইয়াতে পাঠাই হ্যাঁ, অসুবিধা নেই, পাঠাতে পারেন। আমাদের সবার জন্য আমি যাই দাদা, আমার বউ আমার ডিভোর্স দিবে, আমি যাই। আপনার আবার বিয়ে করাবো, সমস্যা নেই। আমরা আবার আপনার জন্য নতুন করে পাত্রী পাত্রী খুঁজবো, সেটা সমস্যা না, ওটা আমি নিজেও পার করতে পারি। না না, আমরা হেল্প করবো। কেন আচ্ছা, নিয়ে? ঠিক আছে। আচ্ছা, তা সবাইকে হ্যাঁ, শুভ এরপর সন্ধ্যা। ফিলিপিনো ভালো লাগে। হ্যাঁ। দিদি কিছু বলবে না? না না, আমি আছি। সবাইকে শুভ সন্ধ্যা, থ্যাংক ইউ। আমাদের খুব সুন্দর বক্তব্য দিয়েছেন, ঠিক সুন্দর না, আমি বলবো খুব অ্যাপ্রোপ্রিয়েট কিছু কথা আমাদের জিয়া ভাই আর নজরুল ভাই বলেছেন। জিয়া ভাই দেখিয়ে দিলেন যে কিভাবে কিওয়ার্ড সার্চ করতে হয় এবং কোন কোন সফটওয়্যারগুলো কাজ করে রেজুমি সার্চিং এর জন্য। যারা এইচআর বিশেষ করে তারা এই সফটওয়্যারগুলো ইউজ করেন। এই আপা ভালো বলতে পারেন, এই সফটওয়্যারগুলো কি বাংলাদেশেও ইউজ হয়? ও আচ্ছা, তাহলে এটা কেন? আমি এই ব্যাপারে একটু কথা বলি। এই যে লিস্টটা দিলেন এই সফটওয়্যারগুলো, এগুলোতে কি কোনো সিভি ক্রিয়েট করার কোনো সুযোগ আছে কিনা? এগুলা হচ্ছে যেমন না মনে হয় না, ওয়ার্কটাতে করা যায়। মানে এই সফটওয়্যার গুলো এমপ্লয়ীদের জন্য না বা জব সিকারদের জন্য না, এগুলা হচ্ছে যারা জব ডিপার্টমেন্টের জন্য, সে হচ্ছে এভাবে সর্ট করবে। ভাই যেমন আমি বলি সিআই ব্যাংকগুলোতে সমস্ত সিআইবিসি বা ইএসকোশে এগুলোতে ওই ওয়ার্ক ইউজ করে ওরা। আচ্ছা, হ্যাঁ, ওইটা তো করে, ওইটাতে ওইটা হচ্ছে করা যায়। এখন ধরেন এগুলো এক একটা কোম্পানি হয়তোবা এক একটা করবে। যেমন ওপেন ডোরে যদি আপনি অ্যাপ্লাই করেন, ওপেন ডোরই যথেষ্ট, কোনো জবে যদি অ্যাপ্লাই করেন তাহলে ওখানে লেখাই থাকে যে তোমাদের
তোমার রিজুমি কিন্তু আমরা হয়তো বা কোনো মেশিন দিয়ে আমরা ফিল করবো, এরকম লেখা থাকছে। আচ্ছা, আমার একটু এই এক্সপেরিয়েন্স হচ্ছে যে ব্যাপার। আমি আসার আগে ওই আইআরসিসি ওয়েবসাইট ঢুকে ওই যে প্রি অ্যারাইভাল কিছু কোর্সেস থাকে, তো আমি ওটার মধ্যে ঢুকলাম। তো ওরা আমাকে 3 মাস আমাকে এই কোর্স 28 ঘন্টার একটা স্লাইড কমপ্লিট করানো, হ্যাঁ এবং করানোর পরে আমি অ্যাক্সেস স্ক্যানারে আমার কিন্তু লগ ইন করা আছে, ওখানে আমার পার্সোনাল ইয়েও আছে, আরএমও আছে। কিন্তু সমস্যা কি, যখনই আমি তাকে সিভি পাঠাই, সে বলে যে তুমি তোমার ওই আমার পুরনো সিভি কিন্তু আমাকে সিভি নিয়ে গেছে, আমার এক্সপিরিয়েন্স হচ্ছে সিভি নিয়ে গেছে, তো ওটা রিলেটেড সবকিছু আমাকে সে করতে বলে, আমাকে কিন্তু এর বাইরে সে কোনো কিছু করতে বলে না। তো না, যতবারই আমি এটা তাকে নক তো করি, এটা তো ধরেন সেটেলমেন্ট হিসেবে কানাডা গভর্নমেন্টে কাস্টমাইজ না, করা। আমি একটু বলি যে যখনই আমি তাকে বলি, দেখো তোমার এখানে আমি ওয়ান টু ওয়ান কথা বলছি ওর সাথে, যে তুমি তো আমাকে বারবার সিভি দিতে বলো, তো আমি তো জানি তোমার এখানে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ছাড়া কিন্তু আমি ওই লেভেলের জব পাবো না। বলছি এটা মিথ, তুমি এটা মাইনোই না, তুমি আমি যেভাবে বলি সিভি করে তুমি এটা রেডি করে ওখানে ওখানে দিতে থাকো। আমি বলি, আমার সাথে তো তার মিলেই না, জবেরই মিলে না, আমি কোথায় দিব? তোমাকে বলো যে আমার এই রিজুমির সাথে কোথায় কোন জবটা অ্যাপ্রোপ্রিয়েট আমি দেই, তো আমার যে রিজুমি ওটা যদি আমি বানাই যদি দিই, তার সাপোজ টু দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর অফ সিআইবিসি। হ্যাঁ তা তো অবশ্যই ভাইয়া। এখন ব্যাপারটা হচ্ছে ও হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ি। আমি যেটা দেখলাম যে ওদের একটা ফরম্যাটের কথাবার্তা আছে, তারা না, ওটার মধ্যে ফেলে দিয়ে ওইটাই। সবাইকে দিয়ে গভর্নমেন্টে 4 মাসের মধ্যে করে আমাকে কোর্স করাই দিল, গভর্নমেন্ট থেকে একটা টাকা পেয়ে গেল আমার মাথা করে শেষ। এক্স্যাক্টলি। তো তবে এইখানে সময় নষ্ট না করাটাই এইখানে ভালো। সবার রাষ্ট্র এবং আমি যেটা শিখছি, আপনি যেগুলো বললেন না, আপনি কিন্তু যা বলছেন ওখানে কিন্তু মার্টিন টিং, সে হচ্ছে আমার, সে কিন্তু হুবহু আপনার কথাগুলোই বলছে, এক্স্যাক্টলি ওই কথাগুলোই একদম, মানে আপনি যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন, ও কিন্তু ইউ শুড বি এ প্রফেশনাল ইনস্ট্রাক্টর বেসিক্যালি। ও যেভাবে আমাকে যেভাবে বলছে, তাহলে ওই লাইনে যাইতে হবে। হ্যাঁ শিওর, আমি তো বলতেছিলাম আপনি যে কথাগুলো বলছেন আচ্ছা। একটা ওয়ার্ড মিসিং নাই তার কথা থেকে, আমি তো বলতেছি এগুলো তো আমি জানি সবগুলো আমি আচ্ছা। শিখেছি। হ্যাঁ না, এই আপনার এই জিনিসগুলো কমন কথা। লটস অফ ম্যাটেরিয়ালস, কিন্তু ওই যে ঘুরে ফিরে এক জায়গায়, কিন্তু এই ওটা হবে না। আপনার এই গভর্নমেন্ট সেটেলমেন্ট গুলো না, না, না। এগুলাতে যায় এটা format, এটা আসলে বাইরে কিছু হয় না। এগুলো আপনার এনজিও না, বিশেষ করে সার্ভিস কার্ডে এটা তো সরাসরি ওরা সব টরন্টো বেস, ও তারা ধরনের ওদের থেকে ভাবে করে 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 আসলে কোনো লাভ হয় না। আমি এখন আর ওই কমিউনিকেশন আস্তে আস্তে মানে কমিয়ে দিচ্ছি। আপনি লিংকডইনটাকে সাজান সুন্দর হ্যাঁ। করে, মনের মাধুরী মিশায়, হ্যাঁ, ওটাই। তারপর ওইটা দিয়ে অ্যাপ্লাই করেন। ওগুলো পরে আসতে হবে আর কি, আগে তো কাজটা শুরু করতে হবে, তারপরে যদি লাগে তাহলে লিংকডইনের প্রিমিয়ামটা নেন, কিনেন, হ্যাঁ, ওটা আমি টাকা free invest offer করেন, দিচ্ছি। তারপরে ভাবে করে আপনি যেহেতু আমি দরকার সরাসরি exercise হায়ারিং করি। ম্যানেজারদের নক করতে পারেন। ভাই আমি একটা জিনিস হ্যাঁ ভাই। বলি, আমার লিঙ্কডিন তো অনেক বড়, মানে অনেক বড় জায়গা। আমার সিভি তো এরা চেপে চুপে, মানে আমার সিভি কাটতে কাটতে 2 পেজে নাম আছে, তারপরও হ্যাঁ, আমার আপনি এই CV ইয়ে তো, কমাইতে হইছে, আহ, তো কোড যখন ম্যাচ করাবে, লিঙ্কডিনটা যদি চেক করে, লিঙ্কডিনে দেখবে যে 7-8 কথা, এদিকে আমার একটা সিভি দিতে বন্ধ কথা। আমার মনে হয় জিয়া ভাই আপনাকে এটা একদম শুরুতে বলে দিয়েছিল যে হেলথের প্রিলিমিনারি জবের জন্য লিঙ্কডইনটা না হলেও চলবে। হ্যাঁ, লিংকডইন তো আপনি যখন প্রফেশনাল কোনো কাজের জন্য অ্যাপ্লাই করবেন, হাউসকিপিং এ লিংকডইন ইউজ করে কি করবেন? আর এমনিতে নরমাল সেন্সটা হচ্ছে এই যে লিংকডইনে সে আপনাকে ঢুকবে, সে ধরেন আপনাকে আরো জানার জন্য সে ঢুকবে। আপনি যখন সিভিটা দিবেন, আপনি ধরেন হয়তো 5টা জব করতে পারেন, বা আপনার ধরেন কয়েকটা মাস্টার্স ডিগ্রি থাকতে পারে, বাট ওই জবটার জন্য যেটা আপনার লাগে, যেই জিনিসগুলো খালি সেগুলো আপনি দিবেন, এছাড়া তো বাকিগুলো আপনার দেওয়ার দরকার নেই। তাহলে রিজিউমিটা ছোট হয়ে আসবে। তারপর ওইটা আপনার রিজিউমি নিয়ে সে যখন আপনার লিংকডইনে ঢুকবে, তখন দেখবে ওরে বাবা, এই লোক তো বিরাট ব্যাপার। আমরা তো পড়েই শেষে যে ডাক্তার মোহাম্মদ কি জানি, এই যে আমাদের প্রধান বাংলাদেশের হ্যাঁ, সিভি যখন ওনার আমি CV আমার দেখতে অ্যাক্সেস যায়, ক্যানাডা পাঠাইছি, দে টুক 3 ডেজ, 3 দিন পর সে উত্তর দিয়ে বলতেছে যে তুমি একটু শর্ট করে করো। তাই। আচ্ছা, এই তারপরে তো যা সেই বলছে হবে না, এমনি করবো। এই লোক এমনি সরকারি চাকরি করে, সে বস। যাই হোক, আমাদের এই এটা বুকিং হচ্ছে 9টা পর্যন্ত, জি, জি, এখন 9:02 বাজে, আমরা তাড়াতাড়ি শেষ করছি। আমিও যাই। তা আমাদের 5টা মিনিট প্লিজ। আচ্ছা, আমাদের আজকের এই প্রোগ্রামের মেইন উদ্দেশ্য হচ্ছে কি, আমরা এন্ট্রি লেভেলের জবের জন্য হেলথের আমাদের কিছু ডিরেকশন, যেটা জিয়া ভাই আপনাদেরকে বলেছেন সেটা। আর হেলথ এমন একটা জায়গা যেখানে সব প্রফেশনের লোক লাগে। আমরা বাংলাদেশে জেনে আসছি সায়েন্স, আর্টস, কমার্স, তাই না? এখানে সায়েন্সের লোকের দরকার হয়, আর্টসের লোকেরও অনেক প্রয়োজন। বিশেষ করে সোশ্যাল ওয়ার্কার আছে একটা পজিশন, সেই পজিশনের স্যালারিও কিন্তু অলমোস্ট $40 পার আওয়ার, এবং প্রচুর ওদের লাগে। নিউট্রিশনিস্ট লাগে, তারপরে হচ্ছে গিয়ে কমার্স ব্যাকগ্রাউন্ডের অনেক দরকার, ইলেকট্রিশিয়ান লাগে, ইঞ্জিনিয়ার লাগে। সো এটা এমন একটা হেলথ, এমন একটা ভাস্ট জায়গা যেখানে আমরা বাংলাদেশে যে সায়েন্স, আর্টস, কমার্স বলি,
সায়েন্স, আর্টস, কমার্স তিনজনেরই খুব ভালো খুব ভালো অপরচুনিটি আছে। এখানকার আপনি যদি দেখেন ডিরেক্টর কারা বা এক্সিকিউটিভ ডিরেক্টর কারা, তাদের একটা বড় অংশ কিন্তু নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড। সো আমাদের কথাটা হচ্ছে কি, আগে আমাদের এন্ট্রি করতে হবে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আপনি যদি আগে এন্ট্রি করতে পারেন, দেন আপনি 6 মাস বা 1 বছর পরে বিভিন্ন জায়গায় কথা বলেন ইন্টারনালি কোন কোর্সগুলোর ডিমান্ড আছে, দেন আপনি আস্তে ধীরে 6 মান্থস, 1 year, 2 years, if you want you can go for 4 years course and salary would be $40 to $50 per hour. It's not a big deal. But একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, you have to speak in English. আপনাদের কারোর যদি ইংলিশে প্রবলেম থাকে, আমি অনুরোধ করব এখানের ইংলিশ শেখার কোর্স আছে, কাইন্ডলি ভর্তি হয়ে যান এখানে। কারণ আমরা এখন বাংলায় কথা বলছি, আপনি আমার কথা ফ্লুয়েন্টলি বুঝতে পারছেন, রিপ্লাই দিচ্ছেন, ঠিক এই কাজটাই ওরা চায়। এখানে আপনার বড় ডিগ্রির দরকার নাই। আর আমরা বাঙালিরা একটাই প্রবলেম আমাদের, আমরা লিখতে পারি, পড়তে পারি, বলতে পারি না। বলাটা প্র্যাকটিস করেন বাসায়। ইট ইংলিশ, স্লিপ ইংলিশ, ড্রিম ইংলিশ। বাসায় যদি সম্ভব হয় ফ্যামিলির মেম্বারদের সাথে বাংলায় কথা বলেন। আর আমরা একটা জিনিস দেখি যে আমরা যদি কেউ ভালো ইংলিশ না বলতে পারি, আমরা হাসাহাসি করি সামনেই। এই দেশিরা কিন্তু এটা কখনোই করবে না, ওরা চায় ইংলিশে করে। সো আপনাদের এই জিনিসটা আপনারা হেলথে বলেন, যে কোনো জায়গাতেই বলেন, ইউ মাস্ট স্পিক ইন ইংলিশ। ফ্লুয়েন্ট না হলেও চলবে, বাট বেসিকের থেকে বেটার কনভারসেশন লাগবে, আদারওয়াইজ এটা কিন্তু হেলথে হবে না। হেলথের অনেক বাঙালিরা কিন্তু বাদ পড়ে যায় এই কমিউনিকেশন স্কিলটার জন্য। আমি এরকম কেস জানি, বাদ পড়ে যাচ্ছে, যায়। আমরা ওইদিকে যাই। আমি কিছু জেনেরিক কথা বললাম। এখন আমি আপনাদেরকে আরেকটা অনুরোধ করব, আমাদের সবার কাছে ফোন আছে, তাই না? আপনারা কাইন্ডলি একটু ডাটাটা ওপেন করেন। ওপেন করে আমি আপনাদের একটা জিনিস দেখাবো। আপনারা কাইন্ডলি এই কিওয়ার্ডের কথা বললেন জিয়া ভাই কিছুক্ষণ আগে, যে কিওয়ার্ডগুলো আপনাদের লাগবে। কিওয়ার্ডটা কোথায় পাবেন আমি আপনাদের দেখাই। আপনারা SHA মিশন ভিশন লেখেন প্লিজ। SHA মিশন ভিশন ভ্যালুস পেয়েছেন? এই যে এটা আমি এই পেজটার কথা বলছি। মিশন স্টেটমেন্ট, SHA সাসকাচুয়ান হেলথ অথরিটি ভিশন বা মিশন লিখে সার্চ দেন, আপনি পেয়ে যাবেন। পেয়েছেন? এখানে দেখেন ওরা কি বলেছে। ভিশন হচ্ছে হেলদি পিপল, হেলদি সাসকাচুয়ান। ওরা কি চায়? হেলথ রিজিয়ন কি চায়? হেলদি পিপল, হেলদি সাসকাচুয়ান। মিশন কি? উই ওয়ার্ক টুগেদার টু ইমপ্রুভ হেলথ অ্যান্ড ওয়েলবিং এভরিডে ফর এভরিওয়ান। তারপরে ভ্যালুস গুলা দেয়া আছে, সেফটি, অ্যাকাউন্টেবিলিটি, রেসপেক্ট, কোলাবোরেশন, কম্প্যাশন। এইগুলোর মাধ্যমে কি চাচ্ছে? ফিলোসফি অফ কেয়ার। ফিলোসফি অফ কেয়ারটা কি এখানে সুন্দর করে দেয়া আছে। আমরা অনেকেই আমাদের কিছু জেনেরিক টার্ম ইউজ করি রেজুমেতে, যেমন আমরা পাংচুয়াল, হার্ড ওয়ার্কার, ডাজন্ট মেক এনি সেন্স। হ্যাঁ, অন্য জায়গায় সেন্স আছে, কিন্তু হেলথের রেজুমেতে এইগুলা দিয়ে কোনো কাজ হবে না। এখানের যেই কিওয়ার্ডগুলো আছে এগুলা ভালো করে পড়ে সেই অনুযায়ী রেজুমে তৈরি করতে হবে, যাতে ওই যে যতগুলো সফটওয়্যারের কথা বললেন জিয়া ভাই, সফটওয়্যারগুলোতে আর এমনিতে আপনার জব সার্কুলারে যেগুলো থাকবে সেটা তো আনতেই হবে। এটা আপনি চ্যাট জিপিটি দিয়ে করে ফেলতে পারেন। এবং আমার মনে হয় যে আজকে আমরা একটু লেট করে ফেলেছি, শুরুটা ওরকম ভাবে করতে পারি নাই। বাট আপনারা যদি চান, আমরা হয়তো বা সামনে এই রেজুমিটা যদি আপনারা নিয়ে করতে পারেন, আমরা কিছু ইন্টারভিউয়ের জন্য গাইড করতে পারবো। কারণ আপনার রেজুমি কভার লেটার হলেই চলবে না, ইন্টারভিউতে ওরা কিছু জেনেরিক কোশ্চেন করে। একদম যে বেসিক কিছু জিনিস দেখলেন সেটা যেরকম আছে, ইন্টারভিউতে ঠিক বেসিক কিছু ওরা প্রশ্ন করবে, কিন্তু ওরা অ্যান্সারটা চাবে ইউনিক। আপনাকে বলা হইলো সে ফর এক্সাম্পল একটা নদীর বর্ণনা দেন। একটা নদীর বর্ণনা আমি যেরকম ভাবে লিখবো, হুমায়ুন আহমেদ বা অন্য কেউ কিন্তু অনেক সুন্দর করে লিখবে, তাই না? ব্যাপারটা হচ্ছে অনেকটা ওরকম। ওরা আপনাদের কিছু ওপেন এন্ডেড কোশ্চেন দিয়ে দেবে, আপনাদেরকে অ্যান্সারটা দিতে হবে ইউনিক ওয়েতে। আরেকটা ব্যাপার হচ্ছে ইন্টারভিউ বোর্ড কন্ট্রোল। ওরা যদি আপনাকে কন্ট্রোল করে, তাহলে কিন্তু ওই যে জিয়া ভাই যেটা বললো, 8-10টা পজিশনের জন্য মোর দ্যান 500 রেজুমে, ঠিক তেমনি ভাবে এখানেও কিন্তু তাই হবে। ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট ইউ আর বেটার দ্যান আদার্স।